বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা ও অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মলুহার ওয়াজিদিয়া মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ মারুফা খানম, সহকারী শিক্ষক। আজকে আমি শ্রেণী নবম ও দশম শ্রেণীর বিষয় কৃষি শিক্ষা অধ্যায় চতুর্থ প্রথম পরিচ্ছেদ ফসল চাষ পদ্ধতি ধান চাষকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের কিছু চিত্রের দৃশ্যগুলো থেকে আজকের পাঠ শিরোনাম ঘোষণা করতে চাই। তোমরা অবশ্যই টেবিলে খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো, মনোযোগ সহকারে পাঠটি শুনবে। দেখো, প্রথম চিত্রে কতগুলো ট্রাক্টর রয়েছে। দ্বিতীয় চিত্রে কৃষকরা কি চারা তুলছে। পরিপক্ক ধান হওয়ার পর ধান কৃষকরা কাটতে যাচ্ছে, তারপর কি করতে আছে, পরিপক্ক ধানগুলো কেটে আটি বেঁধে পরিবহনের জন্য স্তূপ করা আছে। দেখো শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের যে পাঠ, সে পাঠ শিরোনাম হলো কি ফসল চাষ পদ্ধতি ধান চাষ। শিক্ষার্থী বন্ধুরা, এই ধান চাষ যখনই আমাদের করতে হবে তখন কি প্রথমে আমাদের জমি নির্বাচন করতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, জমি নির্বাচন করার পূর্ববর্তীতে আমরা যে পাঠগুলো সম্পর্কে আলোচনা করব, এই পাঠগুলো আমরা একটু জেনে নিই। আগে এই পাঠ শেষে শিক্ষার্থীরা ধানের কয়েক প্রকার জাত সমূহের নাম বলতে পারবে, উপসি ধানের জাতগুলোর সাধারণ বৈশিষ্ট্য বলতে পারবে, আউশ আমন বোরো মৌসুমের ধানের জাত সমূহের বর্ণনা করতে পারবে, ধানের উৎপাদন পদ্ধতি সম্পর্কে বর্ণনা করতে পারবে, ধানের রোগবালাই ব্যবস্থাপনা ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা যে ধান চাষ করতে হলে প্রথমে কি জমি নির্বাচন করতে হবে। সেই জমি বাংলাদেশে দানা জাতীয় ফসলের মধ্যে কি ধানের চাষ ও উৎপাদন সবচেয়ে বেশি। কারণ কি, মানুষের প্রধান খাদ্যশস্য হলো ভাত। খেয়াল করো, যখনই আমরা জমি নির্বাচন করব, জমি নির্বাচন করার পর কি জাত নির্বাচন করতে হবে, যে কোন জাতের বা জাতটা কেমন, ভালো না খারাপ বা ফলনশীল বেশি হয়, সে দেখে কি জাত নির্বাচন করতে হবে। তারপর কি বীজের পরিমাণ নির্ধারণ। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব কি তোমাদের ধানের জাতসমূহ সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে আর জাতের ধান জাতের নামগুলো লিখে ফেলবে। দেখো, প্রথমে বাংলাদেশে 3 জাতের ধান আছে। প্রথম যে জাতটি সেটা হলো কি স্থানীয় জাত, আর তারপর হলো স্থানীয় উন্নত জাত, আর একটি হলো কি উচ্চ ফলনশীল জাত। আর এখন স্থানীয় জাতের ধানের নাম সম্পর্কে বলবো। খেয়াল করো তোমরা, স্থানীয় জাতের নাম দেখো, টেপি, তারপর গিরবি, দুধসর, লতিশাই। এখন তোমরা খেয়াল করে শোনো, আবার একবার বলতে আসি, স্থানীয় জাতের ধানের নামগুলো অবশ্যই তুমি মুখস্থ করে ফেলবে। টেপি, গিরবি, দুধসর, লতিশাই। এখন দেখো, স্থানীয় উন্নত জাতের ধানের নাম আছে অনেকগুলো। এই নামগুলো সম্পর্কে তোমরা অবশ্যই জানতে চেষ্টা করো। প্রথমে আছে কি কটক তারা, হাসি কলমি, কালিজিরাম, তারপর দেখো নাইজার শাইল, লতি শাইল, আর আছে কি বিনা শাইল। আবারও দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সাথে সাথে পড়বে, সাথে খাতায় লিখবে।
কটকতারা, কালিজিরা, হাসিকলমি, নাইজার শাল, লতিশাল, বিনাশাল। এখন আমরা উচ্চ ফলনশীল জাত ধানের সম্পর্কে আলোচনা করব। দেখো উচ্চ ফলনশীল জাতের ধানের, দেখো উপসি আছে কথা একটা, উপসি শব্দের অর্থ কি? উচ্চ ফলনশীল। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে উচ্চ ফলনশীল ধান, যে ধান আমরা রোপণ করে কি অনেক ফলন বেশি পেতে পারি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিরি কর্তৃক এ পর্যন্ত 61টি উপসি জাত উদ্ভাবন হয়েছে। যেমন বিরি ধান 28, বিরি ধান 29, বিরি ধান 33 ইত্যাদি, আরো অনেক জাতের ধান আছে। এখন দেখো এখানে বিরি, এই যে বিরি ইংরেজি শব্দ, এর কি ফুল মিনিং কি? বিরিতে বাংলাদেশ, বিতে হলো বাংলাদেশ, আরে রাইস রিসার্চ, তারপর আরেকটা হলো ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক হতে গিয়ে এই ধানগুলো যাতে উদ্ভাবন হয়েছে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে উচ্চ ফলনশীল জাত বা উপসি ধান, এই উপসি ধান যখন প্রয়োজনীয় বিশেষ গুণাগুণ যেমন রোগবালাই সহনশীলতা, স্বল্প জীবনকাল, চিকুন ডাল, চাল, খরা ইত্যাদি সংযোজিত হয়, তখন তাকে কি আধুনিক ধান বলে। সকল উপসি ধান আধুনিক নয়, কিন্তু সকল আধুনিক ধানে এই উপসি গুণ বিদ্যমান থাকে। এখন আমরা পরবর্তী যে আলোচনা করব ধানের মৌসুম সম্পর্কে। ধানের মৌসুমে আমরা উপসি ধানের বৈশিষ্ট্য আছে কতগুলো, সে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। দেখো উপসি ধানের জাতগুলো সাধারণ বৈশিষ্ট্য হলো গাছ কি মজবুত এবং পাতা খাড়া, তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ। তারপর কি উপসি ধানের আরেকটি বৈশিষ্ট্য কি হতে পারে, গাছ খাটো, হেলে পড়ে। যখনই বন্যা হবে তখন গাছ খাটো থাকলে কি ঢলে পড়তে পারবে না। শীষের ধান পেকে গেলেও কি গাছ সবুজ থাকে। খড়ের চেয়ে কি ধানের উৎপাদন বেশি হয়। পোকা ও রোগ আক্রমণ কম, অধিক কুশি গজায়, সার গ্রহণ ক্ষমতা অধিক এবং ফলন বেশি। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উপসি ধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলে। এখন আমি তোমাদের ধানের মৌসুম সম্পর্কে আলোচনা করব। সবাই খেয়াল করো, ধানের মৌসুম কয়টি? বাংলাদেশের ধানের মৌসুম 3টি, একটা হলো আউশ, আমন, বোরো। আবার শোনো তোমরা খেয়াল করে, ধানের মৌসুম কয়টি? 3টি, আউশ, আমন, বোরো। এখন আমাদের এই যে 3টি মৌসুমের ধান আছে, এই ধানের কি আবার জাত আছে, তাহলে আমরা এই জাতগুলো সম্পর্কে একটু জেনে নেই। দেখো সবাই, এই যে আউশ মৌসুমে মোট 8টি জাতের ধান আছে। এখানে দেখো আমাদের 2টি জাতের ধানের নাম এখানে চার্টে উল্লেখ করা হয়েছে। একটি হলো বিআর 20 আর একটি হলো কি বিআর 21। এরপর লক্ষ্য করো আমন মৌসুমে চাষ করা হয় এমন জাত হলো কয়টি? 27টি। এই 27টির মধ্যে এখানে তোমাদের 4-5টি দেওয়া আছে। দেখো বিআর 5, বিআর 11, বিআর 22 আর হলো কি বিরিধান 56, বিরিধান 57। এরপর লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, বোরো মৌসুম। এই বোরো মৌসুমের যে চাষ করা হয় এমন জাতের আছে কয়টি? 16টি। তোমরা এই সংখ্যাগুলো অবশ্যই মনে রাখবে, তোমাদের দেখা যায় তখন অবজেক্টিভ প্রশ্নে আসতে পারে। কয়টি বোরো মৌসুমের জাত, ধানের জাত? 16টি। তার মধ্যে দেওয়া আছে কয়টি? দেখো বিরিধান 28, বিরিধান 36, বিরিধান 45, বিরিধান 47, বিরিধান 55। তোমরা অবশ্যই ধানের জাতের নামগুলো স্মরণ রাখতে চেষ্টা করবে, আর এটা চার্ট আকারে তুমি পড়ার টেবিলে টানিয়ে রাখবে বা দেওয়ালে লাগিয়ে রাখবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা কি
এত সময় শিখলাম কি ধানের জাতের নাম। এখন যখনই কি ধানটা কি করতে হবে, আমরা জমি প্রস্তুত করতে যাব, জমিতে ধান, তার আগে কি করতে হবে, বীজটা কি বাছাই করে নিতে হবে। শতকরা কি ৮০ ভাগ গজায় এমন পরিষ্কার সুস্থ পুষ্ট বীজ বেছে নিতে হবে। এখন দেখো বীজ বাছাইয়ের পর্বের পর কি করতে হবে, বীজ শোধন করতে হবে। বীজ শোধন মানে কি, বীজকে জীবাণুমুক্ত করা। বীজ বপন করার আগে কি বীজকে রাসায়নিক ওষুধ মিশিয়ে কি জীবাণুমুক্ত করতে হবে। তারপর লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, চিত্রের দৃশ্যগুলোতে কি দেখা যাচ্ছে তোমরা বলতে পারবে? প্রথম চিত্রে কি দেওয়া আছে, একজন কৃষক কি করতে আছে, জমিতে চারা, ধানের চারা তুলছে। এরপর দেখো দ্বিতীয় চিত্রে কি আছে, চারা রোপণের জন্য কি চাষ ও মই দেওয়া হচ্ছে। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, এই ধানের চাষ করতে হলে কি করতে হবে, ধানের বীজতলা তৈরি করতে হবে চারা তৈরির জন্য। বীজতলাটা কি, বীজতলা কি আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই। এই যে চারা রোপণের পরিচর্যার মাধ্যমে সুস্থ সবল চারা তৈরি করা হয়, তাকে কি বীজতলা বলে। বীজ বপনের এই স্থানকে কি বীজতলা বলে। যে স্থানটায় কি বীজ বপন করা হবে ওই স্থানটাকে বীজতলা বলে। তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ যে বীজতলা চিত্রের মাধ্যমে দেওয়া আছে। আবার পাশে একটা চিত্রে দেখতে পাচ্ছ তুমি কি জমিতে কি করতে আছে, সার বুনতে আছে। আবার কি বীজতলায় কি চারা উঠছে না। এরপর দেখা যায় এই, তোমরা এখন এই চিত্রের মাধ্যমে একটু বুঝতে চেষ্টা করলে কিন্তু অনেক পরিষ্কার ভাবে তুমি আয়ত্তে আনতে পারবে। এখন দেখো ছবিতে কৃষানীরা কি করছে দেখতে পাচ্ছ তোমরা সবাই, ধান বুনছে। এখন দেখো পরবর্তী তুমি যখন এই বীজতলা তৈরি করবা তখন কি তোমার একটা ১ শতক জমিতে ধানের বীজতলার এখানে একটা নকশা দেওয়া আছে, তোমরা খাতায় স্কেল দিয়া সুন্দর করে যখন এটা আঁকবে তখন কি প্রথমে দৈর্ঘ্য দিতে হবে কয় মিটার, ১০ মিটার, আর প্রস্থ ১.৭৫ মিটার, আর দূরত্ব মাঝের নেবে কত মিটার, ৩০ সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, যে বীজতলা, এই বীজতলাকে কিন্তু আবার কয় ভাগে, ৪ ভাগে ভাগ করা হয়েছে। তোমরা ভাগটা স্মরণ রাখবা, অনেক সময় দেখা যায় কি তোমাদের পরীক্ষার সময় যে কয় ভাগে ভাগ করা হয়েছে আসে। এই জন্য আমি সামান্য তোমাদের জানাবার জন্য বললাম যে বীজতলাকে কয় ভাগ করা হয়েছে, ৪ ভাগে। কি কি নাম কয়টা জেনে নেই, শুকনা বীজতলা, ভেজা বীজতলা, ভাসমান বীজতলা, আর একটা হলো কি দাপক বীজতলা। এখন আমরা বীজতলার পরিচর্যা সম্পর্কে জানব। পাখি তাড়ানোর ব্যবস্থা করা, বেডে সেচ দেওয়া, রোগ ও পোকা দমন করা, সার প্রয়োগ করা। এরপর দেখো কি করতে হবে, পরিচর্যা করতে হলে কি পানি সেচ, না পানি সেচ দিতে হবে। দেখো ছবিতে দেখতে পাচ্ছ যে জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে। তারপর দেখো এখন কি করতে হবে, জমিটা তৈরি করতে হবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ জমি চাষ করতে আছে, গরু, লাঙ্গল, তারপর জোয়াল দিয়ে, তারপর পাশে কি মই দেওয়া একটা চিত্র তুমি লক্ষ্য করো কিভাবে মই দিতে আছে। এরপর দেখো জমিতে কি কৃষক কি করতে আছে, সার প্রয়োগ করতে আছে। এখন দেখো এই যে সার জমিতে প্রয়োগ করা হবে এটা কি একটা নির্দিষ্ট পরিমাণ লাগবে না, অবশ্যই। এখন শতক প্রতি ইউরিয়া কতটুকু পরিমাণ, টিএসপি কতটুকু পরিমাণ দিতে হবে, এমপি, জিপসাম, দস্তা সারের পরিমাণ, এটা জাত ও মৌসুম ভেদে এখানে ছক আকারে তোমাদের সুন্দরভাবে দেওয়া আছে। অবশ্যই তোমরা কি বাসায় এরকম খাতায় ছক আকারে লিখবে, পড়বে, তারপর কি তুমি টেবিলের সাথে এটা সংযোগ করে রাখবে। অবশ্যই এখানে কতগুলো জাতের নাম আছে দেখো, নিজামি, নিয়ামত, চান্দিনা, পূর্বাচি, গাজী, বিরিবালাম, বিপ্লব, আশা, সুকলা, ময়না, মোহিনী, শাহিবালাম। এখানে সেই জাত মৌসুম ভেদে সব সার প্রয়োগের কথা দেওয়া আছে, সারের কতটুকু পরিমাণ লাগবে এটা একটু পড়ে নেব। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সার প্রয়োগের সাধারণ নীতিমালা দেওয়া আছে। দেখো
অনেকগুলো নীতিমালা আছে, এই নীতিমালাগুলো অবশ্যই কি সার প্রয়োগের সময় স্মরণ রাখতে হবে বা খেয়াল করতে হবে। এই সার প্রয়োগের নীতিমালা তোমরা অবশ্যই পড়বে। যা তো মৌসুম ছাড়া সার প্রয়োগের ক্ষেত্রে আরো কিছু নীতিমালা মেনে চলতে হয়, যেমন পাহাড়ের পাদভূমির মাটি ও লাল বেলে মাটিতে কি এমপি সার দিতে হবে কয় গুণ? 1.5 গুণ দিতে হয়। আর গঙ্গাবাহিত পলিমাটি ও সেচ প্রকল্প এলাকার মাটিতে দস্তা সার কি বেশি পরিমাণে দিতে হয়। আর হাওর এলাকার মাটিতে প্রত্যেক সার কম পরিমাণে দিতে হবে। স্থানীয় জাতের ধানের সারের পরিমাণ কি অর্ধেক প্রয়োগ করতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার বেলে মাটিতে আছে কি এমপি সার 2 কেজিতে প্রয়োগ করতে হবে। এভাবে অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা এগুলো পড়ে নেবে, মুখস্থ করতে চেষ্টা করবে, কয়েকবার পড়লেই তোমার ঠিক আসবে। এখন দেখো কি আছে, দেখো কৃষানি কি করতে আছে, চারা রোপণ করতে আছে নাকি। চারা রোপণের পর কি চারার ভিতরে কি হয় আবার আগাছা জন্মে না, এই আগাছা দমন করতে হবে। দেখা যায় তোমরা চিত্র দেখতে পাচ্ছ কিভাবে আগাছা দমন করতে আছে। এখন দেখো এই যে আগাছা দমন কমপক্ষে 3বার ধানের জমিতে আগাছা দমন করতে হয়। যেমন কি চারা রোপণ করার 10 থেকে 15 দিনের মধ্যে আর প্রথম আগাছা দমনের পরবর্তী কত 14 দিনের মধ্যে, আর থোর বের হওয়ার আগ পর্যন্ত। ধান খেতে সাধারণত কি কি আগাছার উপদ্রব হয় এই নামগুলো আমরা একটু জেনে নেই। আড়াই, বৈশা, শ্যামা প্রভৃতি। এগুলো আবার কি দিয়া দমন করতে হয়? এগুলো সরাসরি হাত বা অথবা নিড়ানি দ্বারা বা ঔষধ প্রয়োগ করে দমন করতে হয়। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জমিতে যে পোকার প্রভাব দেখা যায়, সেই পোকা গুলো তোমরা অনেক সময় হয়তো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, আজকে তোমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছ। পোকাগুলো একটু অবশ্যই চিনে নাও যে কোন পোকাটি কেমন, কোন ধরনের, বা পোকাটির নাম কি। পোকাটির নাম হলো কি সবুজ পাতা ফড়িং। তারপর খেয়াল করো জমিতে কি গান্ধী পোকার আক্রমণ। গান্ধী পোকাটা কেমন দেখো, সবাই একটু অবশ্যই ভালো করে চিনে নেই যে গান্ধী পোকাটা কেমন, দেখতে কেমন। এরপর দেখো পোকা দমন পদ্ধতি। এই যে পোকাগুলো আমরা দেখলাম, এখন এই পোকাগুলো যে আমাদের যে ক্ষতি করে, এই পোকাটা কি করতে হবে? দমন করতে হবে। কিভাবে দমন করা যায়? জৈবিক দমন পাখি দ্বারা করা যায়। এই পাখি কি করবে? পোকাগুলো খেয়ে ফেলবে। তারপর একটা কি করা যায়, কিভাবে পোকা ই করা যায়, তাড়ানো যায়? রাসায়নিক দমন কি করে? বিষ প্রয়োগ করে। দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে কিভাবে জমিতে কি বিষ প্রয়োগ করা হচ্ছে বা কীটনাশক ছিটানো হচ্ছে। এরপর দেখো ব্লাস্ট রোগে আক্রান্ত ধানের পাতা। শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু লক্ষ্য করো, দেখো এই রোগের লক্ষণ, ধানের পাতাটা কেমন ধরনের, কোন রঙের, এগুলো আমরা অবশ্যই কি একটু চিনে নিই, যাতে আমাদের রোগটা ধরতে সুবিধা হয়। পাতাটা দেখে আমি রোগ চিনে ফেলতে পারি যে এটা ব্লাস্ট রোগে আক্রান্ত ধানের পাতা। এখন এই যে রোগ আক্রান্ত হয়, এগুলো কি করতে হবে, কিভাবে দমন করা যায়, বা এটা লক্ষণ কিভাবে বোঝা যায়, বা কি কারণে হয় সম্পর্কে একটি রোগের নাম এখানে তোমাদের চার্টে দেওয়া আছে। এই রোগটা একটু আমরা জেনে নিই। টুংরো রোগ, তার কারণ কি? ভাইরাস। লক্ষণ চারার উপরে 1 মাসের মধ্যে রোগ দেখা দিতে পারে। আক্রমণের প্রথমে পাতা রং কি হালকা সবুজ, পরে আস্তে আস্তে কি হয়ে যায়? হলদে হয়ে যায়। আর গাছ টান দিলে সহজে কি উঠে আসে, খুশি হয় না। দমন পদ্ধতি কিভাবে দমন করা যায় খেয়াল করো। পাতা ফড়িংয়ে রোগ ছড়ায়, তাই পাতা ফড়িং দমন করতে হবে। এরপর যাও রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে। আলোর ফাঁদ ব্যবহার করে কি পাতা ফড়িং মেরে ফেলবে। রোগাক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই কারণ, লক্ষণ, দমন অবশ্যই মুখস্থ করে নেবে। এরপর দেখো আক্রান্ত ফসলের ক্ষেতে কীটনাশক স্প্রে। তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ কিভাবে কীটনাশক স্প্রে করা হইতেছে।
তারপর দেখো জমিতে কি কৃষকরা কি চারাগুলো কিভাবে হাতে নিতে আসে, যে কাজগুলো গেছে অবশ্যই তোমরা লক্ষ্য করো। এরপর দেখো এই ধান বাছাই মারাইয়ের পর পরিপক্ক করার পর তারপর কি ধানটা কি করতে হবে, পেকিং করতে হবে। দেখো বস্তায় কিভাবে ধানগুলো ভরতে আছে, কি পেকিং করতে আছে। এখন আমরা এই যে এত সময় যে ধান চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম, তুমি সহজভাবে সুন্দর এই চার্টের মাধ্যমে কি এই ছকটা মনে রাখলে কি সব তোমার খেয়াল থাকবে, জানতে পারবে। তাই সহজভাবে এখানে ধান চাষ পদ্ধতি একটা ছক আকারে দেওয়া আছে, অবশ্যই তুমি যে স্মরণ রাখবে। প্রথমে কি আছে যেগুলো আলোচনা করছে সেটি সংক্ষিপ্ত আকারে এখানে আবার ছক আকারে দেওয়া আছে। দেখো প্রথমে আছে জমি নির্বাচন, তারপর কি আছে জাত নির্বাচন, বীজের পরিমাণ, বীজতলা তৈরি, জমি তৈরি, সার প্রয়োগ, কি চারা রোপণ, আগাছা দমন, রোগ ও পোকা। যখনই তুমি পয়েন্ট করে মনে রাখতে পারবে তখনই কি তোমার সম্পূর্ণ ধান চাষ পদ্ধতি সম্পর্কে স্মরণ আসবে। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এত সময় যে তোমাদের ধান চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম, তার পরিপ্রেক্ষিতে কিছু ছোট প্রশ্ন মূল্যায়নের জন্য দেওয়া হলো, তোমরা খাতায় সুন্দর করে লিখবে। অবশ্যই আমি আশা করবো যে তোমরা উত্তরগুলো লিখতে পারবে। উপসি কি, ধানের দুটি জাতের নাম বলো, ধানের মৌসুম কয়টি, ধান চাষের অন্তর্বর্তী পরিচর্যা কি কি। শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা আসি বাড়ির কাজে। তোমরা এটা তুলে নাও। এখন বাড়ির কাজ, এখানে একটা বাড়ির কাজ দেওয়া আছে, ধান চাষে পোকা ও রোগ দমনের গুরুত্ব বর্ণনা কর। এটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতা সুন্দর করে লিখে রাখবে। যখন স্কুলে কাজ জমা দিতে বলা হবে তোমরা অবশ্যই খাতায় কাজগুলো জমা দেবে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এত সময় যে পাঠ সম্পর্কে আলোচনা করছি, বাসায় অবশ্যই তুমি বইয়ের সাথে সম্পর্ক রেখে সুন্দর করে মনোযোগ সহকারে পড়বে। আজ এ পর্যন্ত। সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।